সুন্দরী না আমাদের এই মাতৃভূমির, এই সৌন্দর্যের মাঝে লুকিয়ে রয়েছে মানুষের কষ্ট, দুঃখ, চোখের জল। আমরা গরিব মানুষ, গাঙ্গে ভাঙ্গে আমাকে কিছুই নাই। চরে থাকলে আর কি একটু উন্নতি ভালো হয়, 5-6টা গরু পালা যায়, ছাগল পালা যায়, ক্ষেত খামার আছে, নিজেকে পরিশ্রম করে খালি রাতে শান্তি মতো ঘুমায়। এই ঘরে নাকি মানুষ থাকে, এই যে দেখছেন অবস্থা। ও মাই গড, আল্লাহ, এই ঘরে মানুষ থাকে। আসলে আমি প্রথমে মনে করেছিলাম হয় খোরজবা রাখা কিংবা রান্নাঘর হবে, কিন্তু এখানে নাকি এই দাদুর এক ছেলে থাকে। দেখতে পাচ্ছেন যে এই বাঁশ দিয়ে তৈরি করেছে একটি চকি। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আবার ফিরে আসলাম ঘুরি ফিরি নতুন আরেকটা এপিসোড নিয়ে। আজকে আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার ডিগ্রির চর। আর এই ডিগ্রির চরটি ফরিদপুরের অন্যতম একটি চর। আজকে আমরা সারাদিনে ডিগ্রি চরে ঘুরবো এবং দেখবো এখানকার মানুষের সংগ্রামী জীবন, তারা কিভাবে এখানে এই পরিবেশের সাথে সংগ্রাম করে টিকে রয়েছে যুগের পর যুগ, বছরের পর বছর। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই যান্ত্রিক জীবনে একটু প্রশান্তির জন্য এই দুর্গম চরগুলোতে ছুটে যাওয়া। বাংলাদেশের এই দুর্গম মানুষের জীবন যেন আটকে রয়েছে 90 দশকে। এখানকার মাটির রাস্তা, প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া, চারিদিকে সবুজের সমারোহ, সবকিছু মিলিয়েই এই যেন এক অন্যরকম জীবন। আল্লাহ সোনার পিস দিছে, হ্যাঁ সোনার পিস দিছে, কিন্তু ওটার দামটা কম চাইতেছে। কিন্তু তো দামি টেহে দেয়, দামি টেহে দেয় কিনে একটু 1500-1600। কই যায় কাকা? গ্রামের সবুজ মাঠ আর খোলা আকাশের মাঝে লুকিয়ে আছে প্রকৃতির আসল সৌন্দর্য, যেখানে জীবনের প্রতিটি মুহূর্তে মেলে শান্তির পরশ। চরের প্রকৃতিতে মিশে থাকে প্রকৃতির স্নেহ, যা আমাদের মনকে পুনর্জীবিত করে। প্রকৃতি সে তো এক সৌন্দর্যের নাম, যেখানে লুকিয়ে থাকে হাজারো আবেগ, ভালোবাসা। প্রকৃতি হাতছানি দিয়ে ডাকে, হারাতে ইচ্ছে হয় চরের নদীর বাঁকে। দুর্গম পথ পেরিয়ে প্রকৃতি জয়ের নেশা, প্রকৃতির একান্ত সান্নিধ্য, নিজেকেই ভালোবাসা। গ্রাম বাংলার ইতিহাস এবং ঐতিহ্য বহন করে এই ঘোড়া এবং এই গরুর গাড়িগুলো। আর এখনো এই চরের এই ঘোড়ার গাড়ি এবং গরুর গাড়িগুলো হচ্ছে এখানকার এই চরবাসীর যাতায়াতের প্রধান মাধ্যম, এবং তাদের যে নিত্যদিনের যে প্রয়োজনীয় আসবাবপত্র কিংবা তাদের উৎপাদিত ফসল এবং প্রয়োজনীয় জিনিস বহন করা হয় এই ঘোড়ার গাড়িগুলোতে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সারি সারিভাবে প্রচুর পরিমাণে ঘোড়ার গাড়ি রয়েছে। নদীর পাড় থেকে ট্রলারে মাল আনার পরে ট্রলার থেকে এই ঘোড়ার গাড়িগুলোতে এই মালগুলোকে লুট করা হয়। তারপরে এই ঘোড়ার গাড়িগুলো মালিকের দেখানো পথে তাদের গন্তব্যের দিকে ছুটে চলে তাদের আপন মনে। আধুনিক যান্ত্রিক সভ্যতার যুগ ও কালের বিবর্তনে গ্রাম বাংলার মানুষের
একমাত্র যোগাযোগের বাহন ঘোড়ার গাড়ির ব্যবহার হারিয়ে গেলেও পদ্মার চরাঞ্চলের মালামাল ও মানুষের যোগাযোগের বাহন হিসেবে এখনো ঘোড়ার গাড়ির প্রচলন রয়েছে প্রচুর পরিমাণে। বর্ষার সময় যোগাযোগের মাধ্যম নৌকা, আর কালের পরাক্রমায় শুকনো মৌসুমের চরাঞ্চলের মালামাল বহন এবং যাত্রী বহনের একমাত্র বাহন এই ঘোড়ার গাড়ি এখনো টিকে রয়েছে এ দুর্গম অঞ্চলে। ঘটনা বলতে কি, এখন নিজের জায়গা যেখানে আছে, যা আল্লাহ পাক ভাগ্যে রাখছে, ঠিক আছে। আমার তো আর শহরে তার ভাগ্যে ছিল চর, তাই বাপ ভাই চরের ছেলের সাথেই দিছে। আপনার বাপের বাড়ি কি চরেই? আমার বাপের বাড়ি যে গণেশ চর বললাম, ওইখানে এখন ভালো লাগে। তারপরেও যদি আল্লাহ পাক ভাগ্যে রাখে, যদি আগাতে পারে, তাহলে তো শহরে যাবে, যেহেতু মেয়ে আছে, ভবিষ্যতে এদের জন্য ভালোই করার চেষ্টা করা লাগবে। দর্শক দেখতে পাচ্ছেন যে কিরকম মনোরম পরিবেশে এই বাড়িঘরগুলো, পাশে হচ্ছে ছোট নদী এবং গরু রয়েছে, এখানে কিছু ভেড়া রয়েছে, আরো আশেপাশে দেখতে পাচ্ছেন যে কি দৃশ্য মনোরম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই গ্রামগুলোকে যেন নিজের হাতে সাজিয়েছে, আর শহরগুলো মানুষের হাতের তৈরি। এই জন্য শহর আসলে বসবাস অযোগ্য হয়ে যাচ্ছে আমাদের এই শহরগুলো, কিন্তু গ্রাম চর অঞ্চলের মানুষের জীবন কতটা মধুময়, এখানে না আসলে কখনো অনুধাবন করা যাবে না। এটা দেখতে পাচ্ছেন রান্নাঘর। আপা কেমন আছো আম্মু? ভালো আছো? এই আপার বাসা। তো আপার নাম কি? জুই আপা। তো এটা হচ্ছে জুই আপার বাসা না একটাই? তো এটাই হচ্ছে আপার রুম। সে যেভাবে পেরেছে, আসলে প্রত্যেকটা মেয়ে চায় তার সংসারটা যেন তার নিজের হাতে সাজানো গোছানো থাকে। তো আপা যতটুকু পেরেছে, তার যতটুকু সাধ্য, ওই অনুযায়ী তিনি তার ঘরকে সাজানোর চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, এখনো এই চরাঞ্চলে এই ছনের ঘরের ব্যবহার এখনো বিদ্যমান। আর প্রত্যেকটা চরের বাড়ির পাশে এরকম একটা করে টিউবওয়েল রয়েছে, দেখতে পাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন ছোট 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 দুইটা ঘর, এরকম ভাবে সিম্পল এবং সাদা সিধা ভাবে এখানকার মানুষ জীবন ধারণ করে। এই হচ্ছে চরের মানুষের জীবন। দর্শক, এই চর অঞ্চলে এখনো এই পাটখড়ি এবং এই ছনের ব্যবহার রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে চরের এই বাড়িগুলো 20-25 বছর। আপনি থাকেন কোন রুমে? এই রুমে কি কেউ থাকে নাকি? কে থাকে? এরকম কে ঘর? নদী ভাঙ্গা মানুষ তো, জমি মানুষের জমিতে থাকে। এখানে মানুষ থাকে? বলেন কি? আসুন তো একটু। আমি তো দর্শক আসলে আমি প্রথমে মনে করেছিলাম হয় খোরজবা রাখা কিংবা রান্নাঘর হবে, কিন্তু এখানে নাকি এই দাদুর এক ছেলে থাকে। দেখতে পাচ্ছেন যে এই বাঁশ দিয়ে তৈরি করেছে একটি চৌকি। দাদু, আপনারা থাকেন কোথায়? আর আপনার ছেলে এখানে থাকে? দেখতে পাচ্ছেন যে ঘরটা কি জীর্ণ শীর্ণ অবস্থা। দর্শক সত্যি এই ঘুরতে ঘুরতে এমন এমন মানুষের দেখা পায় যারা অসহায়, হতদরিদ্র মানুষ, কিন্তু অনেক মনে চায় এদেরকে সাহায্য সহযোগিতা করি, কিন্তু আসলে অ্যাবিলিটি হয়ে ওঠে না। দেখতে পাচ্ছেন যে ঘরের পরিবেশ। এখানে কে থাকে বলছিলেন? ছেলে থাকে। তো ঘরের তো খুব খারাপ অবস্থা দাদু। কি করবো, মানে গরিব মানুষ, সারার অর্থ নাই। না, অর্থ থাকলে তো এইভাবে থাকেন। কত মাইছে কত্তা কয় জন্য ভাই মুশকিল দিছে। তো কতবার ভাঙছে দাদু আপনাদের বাড়ি নদীতে? আমাকে ভাঙছে 4-5 বছর। 4-5 বার ভাঙছে বাড়ি? 4-5 বছর ভাঙছে। ওই দইনরে গাঙ্গের মধ্যে জমি আছে, হ্যাঁ, সেই জমি ভালো হয় না। এমনি আশেপাশে আর কোনো জমি জমা নাই আপনাদের? না। তাহলে কিভাবে চলেন আপনারা? এই যে মাইছির ক্ষেত খোলা চাষ করে, বর্গা মানে বর্গা ভাড়ায় নেন আর কি? বাগিবার গানে।
তো দেখা যাইতেছে যে ঘর বাড়ি তো খুব খারাপ অবস্থা, এই যে যখন একটু ঝড় বৃষ্টির দিন আসলেই তো ভেঙে যেতে পারে। নাইলি করবো কি, তো বলে ধান আগুন না বাবা। দর্শক দেখতে পাচ্ছেন যে কিরকম একটি জীর্ণ শীর্ণ অবস্থা হয়ে রয়েছে ঘরে। ঘরে নাকি দাদু ছেলে থাকে। তো এই চরগুলোতে ট্রাভেল করে এই কিছু মানুষের দেখা পেয়েছি যারা খুবই আসলে হতদরিদ্র। সাধারণত আমরা শহরের আশেপাশে যাদের বাড়িঘর থাকে, গরিব অসহায় মানুষ থাকলে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি, কিন্তু এই দুর্গম চরগুলোর মানুষের খবর যেন কেউই নেয় না। এখানকার মানুষকে দেখার জন্য কেউই নেই, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এই জঙ্গল আশেপাশে চক, এই ভিতর দিয়ে বড় বড় সাপ, বিষাক্ত পোকামাকড় যেও ঘরের ভিতর থাকতে পারে। কতবার ভাঙছে আমি বাজান কবেরও পারব না, 13-14 বার ভাঙছে বুঝছেন। একটা মানুষের 13-14 বার ঘর ভাঙলে আর কি থাকে তার? এনতে ওখানে যাই, ওখান থেকে এনেছি আবার আসলে ডাক যাই, মানে ভাঙ্গার কোনো সিদ্ধান্ত নাই বুঝছেন। মেলা আমার বর যে কয়দিনই হইছে, আমার বসেই তো আমি 13-14 বার ভাঙছি। তারপরে আমার হাসুরি তোমার যাওয়ালি তারা তো ভাঙ্গাচুরা করছি। এতে এলো এই অবস্থা। তো এখানে এখন শেষ আশ্রয় এখানেই নিছে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে আর কি কয়েক বছর ধরে লইছে। পরের জায়গায়, এটা আমাকে নিজের জায়গা না, শোন করে টেহা দেই, ওই বছর আর কি শোন করে টেহা দেওয়া লাগে। আশেপাশের মানুষের কষ্ট সম্পর্কে আমরা জানতে পারি, কিন্তু এই দুর্গম চরগুলোর মানুষের যে সংগ্রামী জীবন, তারা তাদের জন্মের পর থেকে যে সংগ্রামটা প্রকৃতির সাথে এবং তাদের জীবন যুদ্ধের সাথে যে সংগ্রামটা করে এখানে টিকে থাকে, তাদের জীবন পরিচালনা করে, তো এটার পিছনে খুবই কষ্টকর বেদনাদায়ক কিছু স্মৃতি তাদের রয়ে যায়। এ ঘরে এটা ঘর, এটা ঘর। দর্শক, এই ঘরে নাকি মানুষ থাকে। এই যে দেখছেন অবস্থা, ও মাই গড, আল্লাহ, এই ঘরে মানুষ থাকে। দর্শক, একজনের সাথে আরেকজন অসহায় মানুষ, অসহায় মানুষের যেন শেষ নেই। নদী ভাঙন মানুষগুলোর, এই কষ্টে থাকা মানুষগুলোর। দর্শক, এখানে নাকি মানুষ থাকে। কনকনা শীতে আমরা বিল্ডিংয়ের ভিতরে পর্যন্ত অসহ্যভাবে থাকি। তো এখানে থাকে মানুষ, বলেন কি? এই ঘরের তো খুব খারাপ অবস্থা, ঘর ঠিক করেন না কেন? ঘর ঠিক থাকবো না। আপনারা কোনো গরু ছাগল এগুলো লালন পালন করেন না? না, ওই যে একটা গরু আছে বটগা, এই ঘরে নাই খাম, এই ঘরে নাই খাম, বেড়া গোড়া দেওয়া রাখবো। তো এই ঘরে কে থাকে? আপনার ছেলের বউ? শুধু ছেলের বউ? ওই আপাই থাকে না? আপা, আপনি এখানে থাকেন, কষ্ট লাগে না আপা এখানে থাকতে? কি করবো, আমি কপালে তো তাই। এরকম এই শীতের ভিতরে তো অনেক কষ্ট হয় মনে হয় না আপা? হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন যে এই আমরা এই শীতের ভিতরে শহর অঞ্চলে থাকতে পারি না, আর আপা এখানে কত কষ্টে এখানে তার জীবন অতিবাহিত করছে। এখানে কে কে থাকেন আপা? আপনার স্বামী আর আপনি থাকেন? সন্তান নাই? সন্তান নাই। 3 বছর ধরে হয়েছে। তো কষ্ট লাগে না এখানে থাকতে আপা? কষ্ট লাগে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ মানবতার জীবন এখানে তারা অতিবাহিত করছে। একটি কম্বল নেই, খেতা দিয়ে তারা এইভাবে তাদের শীত নিবারণের জন্য একটি কোনো রকম কম্বল তৈরি করেছে। তো আমাদের আশেপাশে কত অসহায় মানুষ রয়েছে। দর্শক, আমরা যেভাবে পারি তার অ্যাঙ্গেল থেকে এসব অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। হাজারো কষ্ট দুঃখের পরেও এই গ্রামের মানুষের মুখের হাসি এবং তাদের এই প্রশান্তিময় জীবনধারা এক অদ্ভুত মায়ার সৃষ্টি করেছে এই দুর্গম চরগুলোর মানুষের প্রতি আমার। দর্শক, সত্যি এত কষ্টের মাঝেও তারা যেভাবে এখানে বসবাস করে, সত্যি যে কারোর মনকে ছুঁয়ে যাবে, হৃদয়কে ছুঁয়ে যাবে। এ জায়গা পুঁটি কাপ মাছ আছে, পিয়েলি মাছ আছে। পিয়েলি মাছ তো অনেক মজাদার একটা নদীর মাছ। হ্যাঁ ভাই। কত কেজি নিল ভাই? সবগুলো কিনছি 600 টাকা দিয়ে। ভাগা হিসাবে? হ্যাঁ।
কাকা কয় বিঘা বুনছিলেন? 4 বিঘে ভালো ফলন হয়েছে? ইনশাআল্লাহ খুব ভালো হয়েছে। দর্শক, আসলে ইন্ডিয়ার পেঁয়াজের চাইতে আমাদের দেশাল পেঁয়াজ কিন্তু টেস্ট অনেক। আর আমাদের এই কৃষক ভাইরা কঠোর পরিশ্রম করে তারা এই তাদের উৎপাদিত ফসলগুলোকে আল্লাহর রহমতে সোনালী ফসলে রূপান্তরিত হয়েছে। খুব অবাক হয়ে যাচ্ছি যে এবছর মনে এত বড় হইলো, কখনো মনে এত বড় হয় নাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের দেশাল পেঁয়াজ, এটা আমাদের গর্ব, আমাদের দেশি পেঁয়াজ ইন্ডিয়ার চাইতে কোনো অংশে কম নেই। তো সবাই আমরা অবশ্যই আমাদের দেশাল পেঁয়াজগুলো ক্রয় করব। গরু কয়টা আছে? 4টা। তার মানে বোঝা যায় যে আপনারা মানে আপনাদের যা নিত্য প্রয়োজনীয় জিনিস সবই টুকটাক আপনাদের আশেপাশে থেকে সংগ্রহ করেন। আমি এই ফার্ম কিনে খাই আমার এই বাড়িতে আমি খাই। বাহ, তাহলে দাওয়াত দিয়ে দেন সবাইকে, দর্শকদের, যে আপনার এখানে আসলে সবাইকে হাঁসের মাংস খাওয়াবেন। বিক্রি করলাম ওই যে 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে দর্শক, এই গ্রামগঞ্জে যারা গৃহিণী রয়েছে তারা তাদের সংসারে তাদের স্বামীর ইনকামের একটা বড় অবদান রেখে চলেছে আমাদের এই গ্রামের রমণীরা। তো সত্যি অসাধারণ লাগলো এই দৃশ্যগুলো। চরে থাকলে আর কি একটু উন্নতি ভালো হয়, 5-6টা গরু পালা যায়, ছাগল পালা যায়, ক্ষেত খামার আছে নিজেগো, পরিশ্রম করে খালি রাতে শান্তি মতো ঘুমায়। নিজেগো জায়গা জমি আছে, জায়গা নাই তারাও সব মার্কেট করে টাকা দিয়ে জমি রাখে, গরু বাছুর পালে, ক্ষেত খোলা করে, তাহলে জায়গা বাসা কি। তো আপা এখানে কত বছর হলো বাড়ি ঘর করছেন? আমার বিয়ে হয়েছে 15 বছর চলতেছে। তা আপনার বাপের বাড়ি কি চরে? না, নোয়াখালী। নোয়াখালী। তো কিরকম লাগে এরকম দুর্গম অঞ্চলে বসবাস করে? আমি তো আইছি এই জায়গা বেড়াইতে, নানু বাড়ির মানুষ বেড়াইতে আসে না, এবার আমার মানে আমার গ্রামটা দেখে অনেক পছন্দ হয়েছে, অনেক সুন্দর জায়গাটা আর কি। নোয়াখালী তো এরকম না, বুঝলেন নাই, বাসার ভিতরে থাকা লাগে। বর্ষাকাল লাইছি এই জায়গা 3 রাস্তা নদী আসলে, তাই? হ্যাঁ, 3 রাস্তা নদী, যখন বর্ষাকাল লাইছি অনেক সুন্দর লাগছে। তারপরে হেরা পছন্দ করে রেখে দিল, আর যাবে পাইনি। যার ভাগ্য যে হয়েছে, বিয়েটা তো খেলা না, তাই না? তো আমার এই এলাকাটা অনেক পছন্দ হয়েছে। মানে যখন পেঁয়াজ উঠাইছি, পেঁয়াজ শেষে যে ভুট্টা লাগাইছি, ভুট্টার মতো 4 বৈশাখ মাসে আসবো, তারপর ধান আসবো, ধানের পর আবার অন্য ক্ষেত করুম, আউশ ধান লাগামো, মানে একটার পর একটা আছে। মানে আপনাদের বসে থাকেন না, মানে ফসল ফলতেই থাকে? একটার পর একটা আছে, একটার পর একটা আছে। দর্শক শুনতে পেলেন বোনের কথা। তো এই চরের জীবনগুলো এরকমই, যেরকম প্রাকৃতিক দৃশ্য আশেপাশে, সে একইভাবে এই চরে কখনো কৃষকরা কিংবা কিষানেরা বসে থাকে না, তারা একটার পর একটা ফসল তাদের উৎপাদিত হতেই থাকে। যাদের জমি নেই এখানে এসে তারা বর্গা চাষ করে দেখা যায় যে তারা কিছুদিনের ভিতরে জমি জমার মালিক হয়ে যায়। দর্শক দেখতে পাচ্ছেন যে এরকম একটা চর, আশেপাশে দেখতে পাচ্ছেন এরকম ফসলি মাঠ, আর পাশে হচ্ছে পদ্মা নদী, আর এটার মাঝখানে কিছু কয়েকটা বাড়িঘর রয়েছে। আমরা এই বাড়িগুলোতে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশে তারা বসবাস করে, আর প্রত্যেকটা ঘর তো ছোট ছোট ঘর, তাদের ঘরের মতো করে তাদের স্বপ্নগুলো, তাদের চাহিদাগুলো খুব ছোট ছোট। যাইবার হইরে হারলাম এই ভাঙতে আবার তো এই নদীর কাছেই বাড়ি করলেন, আবার তো ভেঙে যদি যায় তাহলে কি করবে? আবার হরা লাগবো। আবার তাহলে নদী থেকে দূরে বাড়ি করেন না কেন? দূরে করুম, জায়গা তো নাই আমাদের, ভিতরে জায়গার দরকার আছে না। বর্ষা আসলে তো মনে হয় এইদিকে পানি ভরে যায় না? পানি ভরে যায় এনতে। তাহলে বর্ষার ভিতর কিভাবে থাকেন এখানে? বর্ষার ভিতরে কম বাস হলে বাদে পানি, গিরে পানি হয়। আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন এখন, এখানে গিরা পানি হয়ে যায়, তাহলে তো ঘরেও মনে পানি ঢুকে যায়। ভাইয়ের সাথে কথা বলছিলাম, আসলে নদী ভাঙন মানুষের কষ্টের কোনো সীমা নেই, তাদের জীবনটা এই কষ্টে রয়ে যায়। বেশি বয়স খারাপ হয় না, আমরা মানে কি প্রথমে দেখলাম, মানে আমার দাদা দাদি, তারপরে মা বাবা। দর্শক এই বাসা হচ্ছে এই বোনের বাসা। তো নদী ভাঙন, যার নদী ভাঙে তার আসলে কিছুই থাকে না, কারণ অনেকের 8 বার 10 বার 15 বারও তাদের বাড়িঘর ভেঙে গিয়েছে নদীতে।
তো পিতামাতার শেষ সম্বলটুকু এভাবে নদী গর্ভে বিলীন হওয়ার কারণে তারা এখন মানবতার জীবন কাটাচ্ছে। তো আবার সব মিলিয়ে এরকম পরিবেশে থাকেন কিরকম লাগে? কেমন লাগবে ভালো লাগাইতে হবে এই আর কি। এখন যেভাবে হোক এখানে জীবন অতিবাহিত করতে হবে। তাও তো আবার ধ্যান না সরা লাগবো, নদী তো কাছে চলে আসছে, আর 1 মাস থাকা যাবে। তারপর আবার কই যাবেন? আবার দেখা লাগবো কোদারে যাওয়া যায়। এখানে কি জমি কিনে বাড়ি করছেন না ভাড়া নিছেন? কিনে মানে গ্রামের মেম্বার চেয়ারম্যান আছে তা আগেরই জায়গা তারাই দিছে, কোনো টাকা দিতে হয় না। একটি দুয়ারে এখানে বেশ কয়েকটা পরিবার পাশাপাশি বসবাস করছে। সবাই নদী ভাঙন, প্রত্যেকটা মানুষেরই বাড়িঘর নদীতে বিলীন হয়ে গিয়েছে। বাহ, আর কিছুক্ষণ থাকলে তো খেয়ে যাইতে পারতাম। তো কেমন কাটতেছে আপা এই দুর্গম চরের জীবন? আমরা কাটবো, আমরা গরিব মানুষ, গাঙ্গে ভাঙ্গে আমাকে কিছুই নাই। কি রান্নবেন আপা? আদা রসুন বাটতেছেন? মুরগি হবে, তাহলে রাতে থেকে গেলে তো খেয়ে যেতে পারতাম। আসলে দর্শক, এই এত কষ্টের ভিতরেও এখানকার মানুষ তারা যতটুকু পারে সেতটুকু তারা সবাই মিলে জিলে একসাথে আনন্দের সাথে থাকতে চায়। দর্শক, অপরূপ সৌন্দর্য লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। কত সুন্দরই না আমাদের এই মাতৃভূমি। এই সৌন্দর্যের মাঝে লুকিয়ে রয়েছে মানুষের কষ্ট, দুঃখ, চোখের জল। নদী ভাঙন আমাদের এই চরাঞ্চলে সবচাইতে বড় একটি ইম্পর্টেন্ট প্রভাব পড়ে এই মানুষের জীবনে। পাচ্ছেন যে কত পরিমাণ এই বাছুর রয়েছে গরুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কতগুলা বাছুর রয়েছে। আমি রান্না বান্না করছি কবুতরের মাংস, এটা না আপা? আজকের মতো এই ফরিদপুরের ডিগ্রি চর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো যারা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো জনপদে, নতুন কোনো জেলায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো জনপদে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।